কয়েকদিন ধরে খাবারের কোনো রুচি নাই, তাই ঘুম থেকে উঠেই দেখি আম্মু আমার জন্য একটু নুডলস রান্না করছে। সেইটুকু খাওয়ার পরে আপনাদের সঙ্গে কয়েকটা বিলেতি বাদুড়ের কথা এবার শেয়ার করি। বলছিলাম শুধু যে তোরা এই বিছানাটায় থাকো, তোরা একটু বিছানাটা গুছা। বিছানাটা গুছানোর স্ট্রাকচার দেখেই হয়তো বুঝতে পারছেন যে এরা কি কাজ আসলে করতে পারে। কেউ জানালার উপরে উঠে গেছে, কেউ খাটের ডিজাইনের উপরে উঠে গেছে। এই হচ্ছে কাজের কীর্তিকলাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ভ্লগ। তো প্রথম যে কথাটা বলে এন্ট্রি নিচ্ছি, ওই কথাটাই এখন আপনাদের সঙ্গে একটু বলবো যে মায়েদের আর কি যত টেনশন থাকুক, যত মন খারাপ থাকুক, তারপরেও আপনার খেয়াল রাখতে তারা কোনোভাবেই ভুলবে না। তারা তাদের সন্তানদের সবার আগে প্রায়োরিটি দেয়। তারপরে নুডলস খাওয়ার পরে ওদের দেখলাম ওরা বিছানা যেভাবে হোক তাও গুছাইতেছে। তারপরে আজকে কাজের শেষ নাই, বাসায় ছিলাম না 15 দিন। এর মধ্যে একটা দিনের জন্য আসছি, এসে দেখি যে কী যে খারাপ অবস্থা বলার বাহিরে। সব থেকে বড় অগোছালো হচ্ছে কাপড় চোপড়। এত পরিমাণে আধোয়া কাপড় চোপড়, মানে যেগুলো ধোয়া হয় নাই, ময়লা কাপড় চোপড়। তারপরে কিছু ব্যালকনিতে শুকা দিয়ে গেছিলাম, যেহেতু গতকালকে আমরা আসছি, তো ম্যাক্সিমাম কাপড়ই গতকালকেই ধুয়ে ব্যালকনিতে দিয়ে দিছি। বাসার সব কয়টা ব্যালকনি পুরোপুরি ফুলফিল ছিল। তারপরে বাকি ছিল ছাদটুকু, ছাদেও পুরোপুরি মানে ফুল করে দিছিলাম। তারপরে আজকেও আবার অনেক কাপড় চোপড় ধোয়া বাকি আছে, তবে আজকে বেশি কাজই হচ্ছে কাপড় চোপড় গুছায়া রাখা। আয়রন মানে লন্ড্রিতে যে দিব সেইটা তো হয়ই নাই, কারণ আমরা একদিনের জন্যই মাত্র বাসায় আসছিলাম। তো যতগুলো আগোছালো ছিল সেই অগোছালোগুলো একটু গুছাইতেছিলাম। এর মধ্যে ছাদে এসে দেখি আমার মিস পারভিন ও ছাদে কাপড় চোপড় অলরেডি দিয়ে গেছে সকালে, তার যা ধোয়ার ছিল। তো দেখলাম আম্মুর কাপড় চোপড়গুলো সব কিছুই শুকায় গেছে, যেহেতু এগুলো একদম কটনের ছিল। তো সেইগুলো ছাদ থেকে আগে নিয়ে নিতেছি। আমি মূলত ছাদে আসছিলাম ছাদের কি অবস্থা এটা দেখার জন্য, কিন্তু এসে দেখি আমাদের কাপড় চোপড়ে পুরো ছাদ রঙিন হয়ে গেছে। সেইটা নিতেছি ছাদ থেকে। তারপরে এগুলো সব নেয়ার পরে আমি যাব ওয়াশিং মেশিনের কাছে। হ্যাঁ, বেশ কয়েকটা দিন ধরে মেশিনটার কাছেও যাওয়া হইতেছে না। আর ওই যে বললাম যে আপনি যতই শোকে থাকেন, যতই সমস্যায় থাকেন, আপনি কিন্তু কোনোভাবে আপনার দায়িত্ব, কর্তব্য, দৈনন্দিন রুটিন কোনো কিছুই আপনি চেঞ্জ করতে পারবেন না। জীবনের আপনি সুখটুকু যত তাড়াতাড়ি ভুলে যাবেন, দুঃখটা আপনি চাইলেও অত তাড়াতাড়ি ভুলতে পারবেন না। তারপরেও কিছু করার নাই, আসলে নিয়তিতে যা আছে আপনি যদি নিজে নাও মানতে চান, তারপরেও আপনার মানতেই হবে, কারণ যেটা আপনার সঙ্গে হয়ে গেছে সেইটা আপনি কিভাবে ঠেকাবেন। তো মানে দুঃখ কষ্ট জীবনে থাকেই। আর আমার মায়ের কথা নতুন করে বা কী বা বলবো, একের পরে এক শোক পাইতেছে, প্রিয় মানুষ হারাচ্ছে। তাদের সঙ্গে আমি হয়তো ভাগী হচ্ছি, কিন্তু মূল কষ্টটা তো আম্মুই পাচ্ছে। আপনি একজনের কথা শুনে বা একজনের কষ্ট দেখে উপলব্ধি করবেন, তার থেকে আপনি যখন নিজে প্রত্যক্ষভাবে কষ্টটা পাবেন, সেইটা স্বাভাবিকভাবেই অনেক বেশি হবে। তারপরেও কিছু মানুষ থাকে যারা আপনার সহানুভূতি, আপনার একটা কষ্টের সময় যেটা সহানুভূতির দরকার আছে, সেইটাও তারা বুঝবে না, এটার দরকারই নেই। মানে গায়ের জোরে যে যা করতে পারে আর কি। তবে আমি এইটুকু বিশ্বাস করি, আপনার যত জোর আছে এইটা কোনো একটা সময় গিয়ে থেমে যাবেই। এটা মানে রিভেঞ্জ অফ নেচার। আপনি কোনো না কোনোভাবে যেটা করবেন সেটার কর্মফলটা ভোগ করেই যেতে হবে। আপনি আজকে আমাকে একটা খারাপ সময়ে সঙ্গ দিলেন না, আপনারও যে কোনো খারাপ সময়ে আপনাকে অন্য কেউ সঙ্গ দিবে না। তো যাই হোক, আমি মানুষটা অনেক ছোট, কিন্তু তারপরেও চারিপাশে যা কিছু দেখি সেই হিসেবে অনেক কথা বিভিন্ন সময়ে চলে আসে। তো এই যে ওয়াশিং মেশিনটার কাছে চলে আসি, ছাদ থেকে শুকনো কাপড়গুলো নেয়ার পরে এসে দেখি যে এতদিন ধরে বন্ধ ছিল, উপরে অনেক ধুলা পড়ে গেছে। আজকে আর এইটা ক্লিন করব না, এইটার মধ্যে অনেক কাপড় চোপড় আম্মু দিয়ে গেছিলো, তো সেইটা আবার আমি উঠায় তারপরে আবার ছাদে দিতেছি। এইমাত্র ছাদ থেকে গেলাম, আবার নতুনগুলো দিচ্ছি। আর শীতের সময় রোদের তাপটা খুব একটা খারাপ নয়, কিন্তু এর সঙ্গে বাতাসও আছে। তা আমি সব কাপড় চোপড়গুলো দিয়ে এগুলোতে আবার ক্লিপ মারবো।
নিচ থেকে ক্লিপ নিয়ে আসছি, মানে বাসা থেকে সব ক্লিপ ট্রিপ নিয়ে আসছি, কারণ আমার মিস পারভিন আবার ক্লিপ মারতে ভুলে যায়। তাই তো ছাদে উঠে প্রথমেই আগে উকি দিয়ে নিচে দেখছিলাম যে নিচের কি অবস্থা, নিচে কাপড় চোপড় পরছে কিনা। কারণ এরকম অনেকবার হয়েছে যে মানে অনেক কাপড় পাই না, তারপরে দেখা যায় যে কয়েক মাস পরে দেখা যায় কাপড়টাই নষ্ট হয়ে গেছে। তো আম্মুরও শরীরটাও ভালো না, আর তার উপর থেকে যা যাচ্ছে কোনো কিছু তাকে বলতেও ইচ্ছা করে না। আর আমি যেহেতু বড় সন্তান, সেই হিসেবে অনেক কিছু মানে আমার বয়স হওয়ার আগেই বুঝে নিতে হয়, বুঝতে হয়। কিছু করার নাই, নিয়তি এমনই। হ্যাঁ, তবে আমার আব্বু আম্মুর জন্য যেহেতু আল্লাহ তাদের উসিলায় আমাকে অনেক ভালো দিন কাটাইতে পারছি তাদের জন্য, তো আমিও চেষ্টা করি যে আমার জন্য যাতে তারা একটা দিনের জন্য হলেও একটু শান্তি পায়। আমি যতক্ষণ কাছে থাকবো ততক্ষণ যাতে যে কোনো কিছু, তার হাতের কাজটা হোক, একটা কথা দিয়ে হোক, এটা দিয়ে আমি শান্তি দিতে পারি। কারণ কোনো মা বাবাই তার সন্তানের আশায় বসে থাকে না যে কি দিবে। কোনো দেয়া নেয়া নিয়ে তারা তাদের উপরে ডিপেন্ডেবল থাকে না। তারা শুধু আপনার সঙ্গটা চায়, আপনার একটা ভালো আচরণ চায়। তো সবার কাছেই এইটুকুই বলা যে আপনারা শুধু ভালো আচরণটুকুই করেন। ওই যে বললাম বাসায় কাজের কোনো শেষ নাই, আর আম্মুর শরীর খুব একটা ভালো না, মনও ভালো না যে সে কোনো কাজ করবে। তারপরেও দেখলাম রান্না করতেছে, তাকেও অল্প অল্প বিজি রাখার চেষ্টা করতেছি যাতে করে সময়টা তারও খারাপ সময়টা একটু তাড়াতাড়ি কেটে যায়। তো এসে দেখলাম সব ফার্নিচারের উপরে এখন আসলে ধুলো পড়ে গেছে। আর এই যে বাই দ্য ওয়ে, আমাকে কিন্তু ফুল গিফট করছিল আমার জামাই, যেটা আসলে এত কিছুর মধ্যে আর মানে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই মন মানসিকতাটাই ছিল না। তারপরে সেই ফুলগুলো এগুলো নানা বাড়িতে বসে দিয়েছিল, কিন্তু আমি নিয়ে আসছি বাসায়, কারণ তার দেয়া কোনো ফুলই আমি ফালাইনি এখন পর্যন্ত। এরপরে ওয়ারড্রোবে কিছু কাপড় চোপড় এলোমেলো ছিল, সেগুলো গুছাইলাম। কিছু কাপড় চোপড় আমি পরবো না, সেগুলো সরাই দিলাম। এরপরে সামনে এসে দেখি সোফাটাও এলোমেলো হয়ে গেছে, সেইটা ঝেড়ে মুছে তারপরে কার্পেটটা পরিষ্কার করব। আপনাদের অনেকের কোয়ারি আছে যে আপনি কি শুধু ঘর সংসারেরই কাজ করেন, পড়াশোনা করেন না, বা আপনি কোথায় থাকেন? আমি আসলে এখনও আমার মা বাবার কাছেই থাকি, কারণ আমার মাত্র কাবিন হয়েছে। সো আমার অন্য কোথাও থাকার কথা না। এক আর দ্বিতীয়ত, হ্যাঁ, আমি এই ঘর সংসারী কাজের পাশাপাশি আমার পড়াশোনাটুকুও করি। আমার পড়াশোনা চলতেছে। আপনারা 3 মিনিটের ভিডিওতে আর কতটুকুই বা দেখতে পারেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে শুধু 3টা মিনিট আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। 3 মিনিটের ভিডিওর জন্য হয়তো আমার 2 ঘন্টা 3 ঘন্টা ক্যামেরার পিছনে কাজ করা লাগে, বাট তারপরে যে বাকি সময়টুকু সেইটা কিন্তু আমি আমার ক্যারিয়ার, আমার জীবন, আমার নিজস্বভাবেই পরিচালনা করি। এই যে আমি কার্পেটটা ঝাড়তেছিলাম, আর এর মধ্যে আমার মিস পারভিন আবার কার্পেটটা গুছায় এক পাশে রাখলো। তো ও বলতেছিল যে অনেক নোংরা হইতেছে, অনেক নোংরা হয়েছে কদিনে। তারপরে টেবিলটুকু একটু গুছায় নিলাম, মানে সব কিছুই এলোমেলো ছিল, 10-15 দিন বাসায় না থাকলে যা হয় আর কি। তারপর বুক সেলফেও বইগুলো এলোমেলোভাবে পড়েছিল, অনেক নোংরা পড়েছিল, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। এরপরে ওই যে কয়েকটা বিলেতি ইঁদুরের প্রথমেই আপনাদের দেখাইলাম, তারা এই বিছানাটা এইভাবে গুছিয়ে রেখে গেছে, আমি একটু ঝেড়ে দিয়ে গেলাম যে যেভাবেই গুছাইছে গুছানো থাকুক, আর আজকে গুছাবো না, একটু শুধু ঝেড়ে দিয়ে যাই। একটু ঝেড়ে দিয়ে গেলাম, আর সারা দিনের সব কাপড় চোপড় সব কিছু শুকায়া সামনের রুমে এসে জমা করে রাখলাম। আর এত কাজ করতে করতে এখন পুরোপুরি হাঁপায়ে গেলাম। তারপরে গিয়ে দেখি যে আম্মু এদিকে বিরিয়ানি রান্না করছে, তো এক হাঁড়ি বিরিয়ানি দেখেই তো আমি খুশি হয়ে গেছি। এগুলো খাওয়া দাওয়া করলাম, গোসল করলাম, নামাজ পড়লাম। তারপরে বিকেলে এই যে কাপড় গুছানোর মিশনে আমি নেমে পড়ছি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।